আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম যে মানে কজের মান কোথায় কোথায় জিরো, এটা তো আসলে আহ, সবগুলো বের করা মুখস্থ নাই আমাদের। তো এই জন্য আমরা গ্রাফ থেকে বের করবো। তো এটা হচ্ছে একটা কজের গ্রাফ। তো একটা কজের গ্রাফে এইখানে যদি একটা পার্টিকেল থাকে, তো ওই পার্টিকেলের ফুল অসিলেশন শেষ হবে কোথায়? এখান থেকে যে একটা পার্টিকেল যাত্রা শুরু করে তার একটা কমপ্লিট অসিলেশন কোথায় শেষ হবে? জি স্যার, ওই ইয়াতে। এইখানে? এখানে না এখানে? না এখানে? এখানে 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 স্যার। এখানে? না, ওই এখানে, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা কমপ্লিট অসিলেশন শেষ হবে, কারণ কি এইখানে তার হচ্ছে নিচের দিকে। এইখানে আসার জি পর স্যার। ঠিক এখানে আসলে একই পজিশন, এবং তার থাকবে কোন দিকে? তার ডিরেকশন থাকবে নিচের দিকে। তার মানে এখানে হচ্ছে কমপ্লিট অসিলেশন হবে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ল্যামডা। আচ্ছা, তো একটা ল্যামডা কমপ্লিট যখন হবে তখন তার ফেজ ডিফারেন্স কতটুকু হয়? 2 পাই। ফেজ ডিফারেন্স হবে 2 পাই। তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 পাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হাফ ল্যামডা। পাই। আচ্ছা জি। আর হচ্ছে হাফ ল্যামডা, হ্যাঁ, λ/2। আচ্ছা, আর যদি আমি এখান থেকে এইটুকু চিন্তা করি, তাহলে এইটুকু হবে কি π/2 বা λ⁴, তাই না? জি আচ্ছা, তো আমি এখান থেকে তাহলে খুব সহজেই বুঝতে পারতেছি যে cos থিটার মান 0 কোথায় কোথায়। এইখানে cos থিটার মান 0, তাহলে সেটা কত আমাদের? π/2। জি স্যার। এইখানে cos থিটার মান 0, সেটা কত হবে? এটা যদি π/2 হয়, পাই তাহলে বাই এটা টু। কি পাই। আর এটা কি হবে? π/2 ইন্টু পাই ইন্টু π/2। তাহলে পায়ের সাথে যদি π/2 যোগ করো তখন কি হবে? 2 পাই প্লাস পাই, তাহলে 3 π/2, তাই না? জি। মানে একটা π/2, দুইটা π/2, তিনটা π/2, মানে 3 π/2। ওকে, এরপরে কোথায়? এখানে। এটা কত? একটা π/2, দুইটা π/2, তিনটা π/2, চারটা π/2, পাঁচটা π/2, মানে 5 π/2। তার মানে ব্যাপারটা হবে এরকম: π/2, 3 π/2, 5 π/2, 7 π/2, 9 π/2। এই পজিশন গুলাতে কি হবে? cos থিটার মান শূন্য জিরো। হবে। ঠিক আছে? তার মানে cos থিটার মান শূন্য কোথায় কোথায় হবে, এটা খুব ইজিলি বের করে ফেললাম না আমরা? জি স্যার। আচ্ছা, এটা কি মুখস্থ করতে হবে না নাকি তোমরা নিজেরা বের করতে পারবা? স্যার, বের করতে পারবো। আচ্ছা, বের করতে পারবা, ওকে। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এক্স সমান সমান কি হবে? আহ এখানে 2 পাই/λ-কে ওই পাশে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তো 2 পাই/λ-কে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি হবে? যদি এটাকে ভাগ করি জিনিসটা কি হবে? উল্টে যাবে। আচ্ছা, তাহলে এখানে পাই পাই কাটা, তাহলে কি থাকবে? λ⁴। তাহলে স্যার রাইট সাইডে আমরা মান মান কত ধরবো অ্যাকচুয়ালি? এই পাশে, এই পাশে রাইট সাইডে ওই যে কস। হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা এখানে কত ধরবো? প্রত্যেকটাকে 2 পাই/λ দিয়ে ভাগ করে দিব। ও, এইখানে আমরা কোনটা ধরবো এতগুলা মান থেকে, তাই তো? আমরা জি স্যার। সবগুলাই কমা হ্যাঁ দিয়ে হ্যাঁ লিখবো। হ্যাঁ। এরকম ধরো তিনটা লিখলা বা চারটা কমা দিয়ে লিখে দিবা যে এই জায়গায় cos থিটার মান শূন্য। ঠিক আছে, কমা দিয়ে দিয়ে আমরা জি লিখে দিব। স্যার। আচ্ছা, এটাকে আমরা যদি এই পাশে এক্স এর মান বের করি তাহলে কি হয়? λ/4। আচ্ছা, কমা দিলাম আমি একটা, কমা দিয়ে আবার 3 λ/2, এটাকে যদি দেখি তাহলে কি হবে? λ/2 পাই, তাহলে পাই পাই কাটা, তাহলে থাকতেছে কি? 3 λ/4। তার মানে এখানেও কিন্তু আমি একটা প্যাটার্ন পেয়ে গেছি। তাহলে কি হবে এটা? λ/4, 3 λ/4, 5 λ/4, এই পজিশন গুলাতে কি হবে? মানে এক্স এর মান হবে, মানে এই পজিশন গুলাতে আমাদের অ্যান্টি নোট পজিশন থাকবে, এবং যেখানে অ্যামপ্লিটিউড হবে শূন্য। মানে নোট পজিশন থাকবে যেখানে অ্যামপ্লিটিউড হবে শূন্য। তাহলে এই যে এক্স এর যে পজিশনটা আছে, এক্স এর পজিশন হচ্ছে কি কি? λ/4, 3 λ/4, 5 λ/4। এই পজিশন গুলাতে আমাদের পজিশন যেটা পাবো সেটা হচ্ছে নোট পজিশন, এবং আমরা ফিগারেও কিন্তু তাই দেখছিলাম। আমরা যখন ফিগার আঁকছিলাম তখন কিন্তু সেম জিনিসই পাইছিলাম। এখান থেকে এইটুকু হচ্ছে ল্যামডা, তাহলে এইটা কত? এইটুকু হচ্ছে λ/2, তাহলে এটা হচ্ছে λ/4 পজিশন, তাই না? জি তাহলে এটা হচ্ছে λ/4।
এটা কি ছিল? 3 λ/4। 3 λ/4। এটা ছিল 5 λ/4, তাই না? আমরা ফিগারেও যেটা পাইছি, ম্যাথমেটিক্যালিও একই জিনিস পাইছি। জি স্যার। তাহলে λ/4, 3 λ/4, 5 λ/4, 7 λ/4 এইসব পজিশনে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 0 এবং সেই পজিশন গুলাকে আমরা বলি নোড বা হচ্ছে নিস্পন্দ বিন্দু। এখন দেখো তো একটা নোড থেকে আরেকটা নোডের ডিসটেন্স কতটুকু? 2 পাই। হুম 2 পাই। 2 পাই। 2 পাই কি আসলেই না শুধু পাই? ল্যামডা আর কি স্যার। মানে এই যে 2 একটা পাই নোড নোড পজিশন, থেকে এই পজিশন থেকে এই পজিশনের ডিসটেন্স কত? 2 পাই স্যার। 2 পাই না, দেখো 2 পাই হয় হচ্ছে কোত্থেকে, এইখান জি থেকে স্যার বুঝতে পারছি, শুধু পাই শুধু পাই, তাই না? জি পাই মানে কি সেটা আবার λ/2, তাই তো? যদি ল্যামডা দিয়ে আমরা হিসাব করি তাহলে λ/2 না? জি স্যার। আচ্ছা কিভাবে λ/2 সেটা বলো। এখানে হচ্ছে ওই যে ইয়ার অর্ধেক আর কি, 180 ডিগ্রি। মানে এইটুকু যদি আমার λ/2 হয় মানে হচ্ছে একটা দুইটা, তাহলে এখানে তো একটা দুইটা, আচ্ছা জি স্যার। λ/2। আচ্ছা তার মানে আমরা বলতে দেখতেছি, ফিগার থেকে দেখতেছি যে পরপর দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। তো সেটা আমরা একটু প্রমাণ করে দেখি তো আসলে হয় কিনা। এটা একটা নোড, এটা একটা নোড, একটা থেকে আরেকটা বিয়োগ করি। 3 λ/4 মাইনাস λ/4, তাহলে 4 হচ্ছে 3 ল্যামডা মাইনাস ল্যামডা, তাহলে কি থাকবে 2 λ/4। তাহলে 2 থেকে 4 কাটা, তাহলে কি λ/2 আসে না? আসে। জি স্যার। জি জি। হুম, তার মানে আমরা ম্যাথমেটিক্যালিও যেটা পাচ্ছি একইভাবে ফিগার থেকেও আমরা সেম জিনিসই পাচ্ছি, যে পরপর দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, তারপর হচ্ছে λ/4, 3 λ/4, 5 λ/4 এই পজিশন গুলাতে আমরা নোড পয়েন্ট গুলা পাবো। ঠিক আছে না? এখন আমাকে বলো যে তোমাদের কারো কোনো কনফিউশন আছে? না স্যার এখানে নেই। আচ্ছা কনফিউশন নাই। এই জিনিসটা কি মুখস্থ করতে হবে নাকি বুঝে যেভাবে বুঝতে পারছো সেভাবে বুঝে বুঝে লিখতে পারবা? স্যার লিখতে পারবো বুঝে বুঝে। ওকে, আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে যাই। সেটা হচ্ছে কি অ্যান্টি নোড। অ্যান্টি নোড হচ্ছে সেই পজিশন যেখানে কি কিসের মান শূন্য, মানে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে ম্যাক্সিমাম। অ্যান্টি নোড হচ্ছে সেই পজিশন যেখানে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এ সমান সমান কি হবে আমরা জানি 2a নট সাইন cos কস। 2 pi জি x স্যার। by lambda। আচ্ছা আমরা যেটা দিছিলাম সেটা হচ্ছে a নট সমান সমান 2a এরকম লিখছিলাম। a নট হচ্ছে ম্যাক্সিমাম যেখানে 2a cos 2 pi x by lambda। এখন এই জিনিসের মান, এই জিনিসটার মান ম্যাক্সিমাম হবে কখন বলো তো? যখন এই cos থিটার মান ম্যাক্সিমাম হবে, তাই তো? কস থিটার মান 0 হবে স্যার। cos থিটার ম্যাক্সিমাম মান কত? কস 0 ডিগ্রির মান তো হচ্ছে 1। হ্যাঁ সেটা হচ্ছে কত 1, মানে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1 বা -1, তাই না? পজিটিভ দিকে +1, নেগেটিভ দিকে -1। জি তার স্যার। মানে আমি যদি কোনোভাবে এই cos থিটা cos pi x by lambda এইটার মান +-1 করতে পারি, তাহলে সেই পজিশন গুলাতে কি হবে, এই অ্যামপ্লিটিউডের মান ম্যাক্সিমাম হবে। জি আচ্ছা তার মানে এটা কি +-2a, মানে ম্যাক্সিমাম পজিশন যেখানে হবে সেখানে হবে মান কত +-2a, অ্যামপ্লিটিউডের মান হবে অ্যামপ্লিটিউড a সমান সমান +-2a, এবং সেইখানে কি হবে cos 2 pi x by lambda সমান সমান হবে কত +-1, মানে এই অ্যামপ্লিটিউডের মান সর্বোচ্চ হবে সেখানেই যেখানে cos থিটার মান সর্বোচ্চ হবে, এবং আমরা জানি cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1 বা -1।
সো cos আচ্ছা 2 স্যার, পাই এখানে প্লাস মাইনাস 2 এ কি বসাইছি ওই যে cos 2 পাই x বাই ল্যামডা এর মান প্লাস না মাইনাস না 1 এর কারণে নাকি? এটার মান আমি হ্যাঁ হ্যাঁ এইটার মান আমি প্লাস মাইনাস 1 বসাইলে প্লাস মাইনাস 2 এ হয় না, জি জি, ওইটাই বলছি। এই জন্য বসাইছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখন তাইলে আমরা পাইলাম কি যে cos 2 পাই x সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 1। তো তার মানে আমাদের জানতে হবে যে cos এর কোথায় কোথায় মান হচ্ছে প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে আগের মতোই 2 পাই x বাই ল্যামডা সমান সমান cos ইনভার্স প্লাস মাইনাস 1। এখন আমাকে বলো যে cos এর মান কোথায় প্লাস 1 কোথায় মাইনাস 1? স্যার জিরোতে। জিরোতে। আচ্ছা, তো এরকম আমরা কিছু জানি কিন্তু সব জানি না, তো সেইটা আমরা কিভাবে জানতে পারি? আগের মতো আমরা একটা ফিগার রাখবো। তো এখান থেকে আমরা আগের মতোই বলতেছি যে এইখান থেকে শুরু হইলে এইখানে গিয়ে হচ্ছে কি হবে, ল্যামডা হবে, তাই না? এইটুকু হচ্ছে আমাদের ল্যামডা। তাইলে এই পজিশনটাতে হবে কি, ল্যামডা বাই 2। আচ্ছা, যেখানে ল্যামডা হবে সেটা হবে কত, 2 পাই। আর যেখানে ল্যামডা বাই 2 হবে সেটা হবে কত, পাই। পাই। এখন আরো মাঝখানে দুইটা পয়েন্ট আছে, এই যে এই একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টে কি হবে, এটা হবে ল্যামডা বাই ল্যামডা 4। বাই 4 অথবা পাই যেটা বাই 2। ল্যামডা বাই 4 সেটা কত, সেটা হচ্ছে ল্যামডা বাই 2। তো এই এই সবগুলা পজিশনই আসলে আছে। তো এখন আমার দেখতে হবে প্লাস মাইনাস 1 কত, মানে এখানে কজের মান কি সর্বোচ্চ না, তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট। এইখানে কজের মান সর্বোচ্চ, এইখানে কজের মান সর্বোচ্চ। তো এখন এই পজিশন গুলাই আমাদের দেখতে হবে। আচ্ছা স্যার, এটা অ্যান্টি নোডের ক্ষেত্রে না? হ্যাঁ এটা অ্যান্টি নোডের ক্ষেত্রে, হ্যাঁ এটা অ্যান্টি নোডের ক্ষেত্রে হবে। তার মানে আমি যেখানে পাচ্ছি কোথায় কোথায়, যে যখন শূন্য তখন সর্বোচ্চ, এরপরে কোথায় সর্বোচ্চ, এখানে, এখানে মান কত, পাই। তাহলে পাই হচ্ছে সর্বোচ্চ। এরপরে পাচ্ছি এখানে, এখানে মান কত, 2 পাই। পাই। তাহলে 2 পাই। তার মানে ব্যাপারটা একটা সিকোয়েন্স যদি আমি মনে করে নিই, তাহলে এটা হবে কি 0 পাই 2 পাই 3 পাই 3 পাই 4 পাই। 4 পাই। এই পজিশন গুলাতে cos থিটার মান হচ্ছে প্লাস মাইনাস 1, হয় প্লাস 1 নয় মাইনাস 1। যেমন cos 0 হচ্ছে মান প্লাস 1, cos 180 ডিগ্রি মান মাইনাস 1, আবার cos হচ্ছে এটা কত, 360, সেখানে প্লাস 1, আবার এর চেয়ে বেশি যেটা 3 পাই সেখানে হচ্ছে মাইনাস 1। এরকম করে এই জিনিসটা চলতে থাকে। ঠিক আছে। জি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যেটা, যে আমাদের তাহলে এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মান কোথায় হবে। এক্স এর মান যদি বের করতে চাই আগের মতোই কি করতে হবে, 2 পাই বাই ল্যামডা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 পাই বাই ল্যামডা দিয়ে যদি ভাগ করি, 0 বা 2 পাই বাই ল্যামডা যাই করবো সেটা তো 0ই হবে। জি। আচ্ছা, সেটা হবে 0। পাই কে যদি 2 পাই বাই ল্যামডা দিয়ে ভাগ করি তাহলে এটা স্যার উল্টে ল্যামডা যাবে, বাই 2। ল্যামডা বাই 2 পাই। তাহলে পাই পাই কাটা, তাহলে থাকতেছে কত, ল্যামডা বাই 2। ঠিক আছে, তাহলে এটা থাকলো কত, ল্যামডা বাই 2। এরপর 2 পাই কে যদি ল্যামডা বাই 2 দ্বারা ভাগ করি, 2 পাই বাই মানে ল্যামডা বাই 2 পাই দিয়ে ভাগ করি, তাহলে 2 ল্যামডা 2 পাই কাটা, তাহলে থাকতেছে শুধু ল্যামডা। ঠিক আছে, আচ্ছা শুধু ল্যামডা। তো শুধু ল্যামডাকে আমরা কি এরকম বলতে পারি না, 2 ল্যামডা বাই 2 জি স্যার। বলতে পারি। জি। আচ্ছা, তার মানে আমি এখানে একটা সিকোয়েন্স ধরে নিতে পারি, 0 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, এরপর একটা হবে করে দেখো 3 3 ল্যামডা ল্যামডা বাই, বাই 2। হ্যাঁ এরপর একটা হবে এরপর 4 ল্যামডা 4 বাই 2, ল্যামডা বাই 2। তারপর হবে 5 ল্যামডা বাই 2, এরকম করে জিনিসটা চলতে থাকে। এবং আমরা এখানেও যদি দেখি, ফিগারেও যদি দেখি, এখানে হচ্ছে শূন্য, যে পজিশনে কজ মানে এক্স, যেখানে অ্যান্টি নোট পাওয়া গেছে, তারপর আবার এইখানে পাওয়া যাবে, এইটা কত, এটা হচ্ছে ল্যামডা বাই 2, এখানে অ্যান্টি নোট পাওয়া গেছে। এখানে আরেকটা পাওয়া গেছে, সেটা আবার ল্যামডা, মানে 2 ল্যামডা বাই 2।
এরকম করে আরো যদি যাই যে 3λ/2, 4λ/2 এইসব পজিশনে আমরা অ্যান্টিনোড পয়েন্ট গুলো পাবো। এ পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো একটা নোড পজিশন থেকে আরেকটা নোড পজিশনের দূরত্ব কতটুকু? ল্যামডা। এখান থেকে এই পর্যন্ত ল্যামডা এখানে হচ্ছে λ/2। λ/2। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি একই জিনিস পাবো না? λ/2 - 0 কত? জি স্যার, λ/2। জি ঠিক আছে, আবার আমরা অ্যান্টি নোড পজিশনের মধ্যবর্তী দূরত্ব পাইলাম হচ্ছে λ/2। নোড পজিশন গুলার নোড পয়েন্ট গুলার মধ্যবর্তী দূরত্ব কি পাইছিলাম? মানে পরপর দুটা নোডের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা কি পাইছিলাম? স্যার λ/2। λ/2। তার মানে আমরা বলতে পারি যে পরপর দুইটা নোড বা পরপর দুইটা অ্যান্টি নোড এগুলার মধ্যবর্তী ডিসটেন্স কত? λ/2। λ/2। এখন কোশ্চেন আসতে পারে যে একটা নোড পজিশন থেকে আরেকটা অ্যান্টি নোড পজিশনের মধ্যবর্তী ডিসটেন্স কত? মানে এটা তো আমার নোড পজিশন, অ্যান্টি নোড পজিশন, এটা হচ্ছে নোড পজিশন, তাহলে এইটুকু ডিসটেন্স কত? স্যার λ/4। λ/4। স্বাভাবিকভাবেই যেহেতু অ্যান্টি নোড থেকে অ্যান্টি নোড যে ডিসটেন্সের অর্ধেক, তাহলে সেটা λ/4 হয়ে যাবে। ঠিক আছে, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলেই অ্যান্টি নোড পয়েন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভ্যারিয়েশন অফ অ্যামপ্লিটিউড উইথ এক্স, মানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউডের পরিবর্তনের সাথে সাথে কিভাবে আমাদের নোট পয়েন্ট বা অ্যান্টি নোট পয়েন্ট গুলো আসে বা সেগুলো কই কই আসবে এগুলা এভাবেই বের করা হয়। তো তোমরা কি পারবে এগুলা? জি স্যার, এখন এটার মানে এটার ক্ষেত্রে ম্যাথ বা এটার মানে কিভাবে ইয়েতে আচ্ছা, আমরা হ্যাঁ, প্রয়োগ করবো আর কি, ওইটা একটু প্রয়োগের ব্যাপারটা আর কি। হ্যাঁ, এগুলো এগুলো নিয়ে ম্যাথ আমি পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, ম্যাথ পড়ানোর আগে আমরা হচ্ছে দেখো, এখানে 3টা ম্যাথ দেওয়া আছে। প্রথম ম্যাথে বলা হয়েছে দ্য ডিসপ্লেসমেন্ট ইন মিটারস অফ এ পার্টিকেল executing simple harmonic motion at any instant of time is given by y is equal to 0.2 sine 2 pi 350t minus 0.30. Calculate the amplitude, wave velocity, wavelength, and frequency. এটা করতে পারবা? মানে খুবই সহজ টাইপের একটা ম্যাথ, যেটা দেখে দেখেই সব বলে দেওয়া যায়। মানে এখানে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা প্রোগ্রেসিভ ওয়েভের সাথে মিলে না স্ট্যান্ডিং ওয়েভের সাথে মিলে? স্ট্যান্ডিং ওয়েভ। আচ্ছা, এখানে যে ইকুয়েশন কিছুক্ষণ আগে আছে যেটা করাইছিলেন ওইটাই তো। তার সাথে কি মিলে? সেখানে কি মাইনাস এক্স এরকম কিছু ছিল? জি স্যার। না, মাইনাস এক্স কিন্তু ছিল না। ওই আমরা যে প্রোগ্রেসিভ ইয়েতে ওয়েভের যে ইকুয়েশন করছিলাম সেখানে কি ছিল? y is equal to a sin pi by lambda vt মাইনাস এক্স। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের জন্য একটা ইকুয়েশন। ঠিক আছে, তো সেই ইকুয়েশনের সাথে এটা মিলে না? জি স্যার, এটার সাথে মিলে। আচ্ছা, এই নিচে 2 পাই বাই ল্যামডা নিচে যদি আমরা একটা 1 ধরি তাহলে তো পুরোপুরি মিলে যায়, তাই না? যে কোনো কিছু নিচে তো 1 ধরা যায় না, 1 দিয়ে ভাগ করা যায় জি এটাকে। জি। আচ্ছা, তাহলে আমাকে বলো অ্যামপ্লিটিউডের মান কত? অ্যামপ্লিটিউড হচ্ছে 0.2। অ্যামপ্লিটিউড হচ্ছে 0.2।
ওয়েভ ভেলোসিটি মান কত সেটা বলবে হচ্ছে জুনায়েদ। জুনায়েদ আসো? জি স্যার আছি। হ্যাঁ বলো, ওয়েভ ভেলোসিটি মান কত হবে? ওয়েব ভেলোসিটি হবে স্যার এই ওয়েভ ভেলোসিটি কি দ্বারা প্রকাশ করে? আচ্ছা সজল রানা বলো তো কি হবে? সজল রানা, সামিয়া আলম, সামিয়া আলম নাই? আচ্ছা হাসান তুমি বলো, জি স্যার। ওয়েভ ভেলোসিটি কি দ্বারা প্রকাশ করে? ভি সমান সমান ওমেগা এ নাকি? না ওয়েভ ভেলোসিটি মানে ভি তাই না? জি। আচ্ছা ভি, এইখানে ভি কই আছে? এই যে ভি, তাহলে ভি এর জায়গায় এখানে কত আছে? 350। 350, তাহলে ভি ইজ ইকুয়াল টু 350। জি। হ্যাঁ এরপরে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ কিভাবে বের করবো? ল্যামডার যেটা ওইটা হবে আর কি হ্যাঁ, 0.030। কত দেয়া এখানে? না না না, এটা তো হচ্ছে তোমার বিটি মাইনাস এক্স 2 পাই বাই ল্যামডা, ওয়েভ লেন্থ হচ্ছে 1। ঠিক আছে, আমি যেটা ধরে নিলাম যে ওয়েভ লেন্থ হচ্ছে কত, 1। আচ্ছা, না থাকলে ওইটা অন ধরে নিব নাকি? হ্যাঁ না থাকা মানে না, কোনো জায়গায় যদি 2 পাই থাকে তাহলে 2 পাই বাই নিচে একটা হ্যাঁ, 1 থাকতে পারে না? বুঝছি বুঝছি, মানে ল্যামডা যেটা নিচে থাকবে ওইটার মানটা আর কি হ্যাঁ আমি হ্যাঁ, একটু ওইটা হচ্ছে ওয়েভ লেন্থ। ওকে, আচ্ছা যদি 3 পাই থাকতো তাহলে তো ক্যালকুলেশন করে বের করা লাগতো। যদি 3 পাই থাকতো তাহলে আবার মানে হিসাব গ্যাঞ্জাম থাকতো আর কি। জি স্যার। ঠিক আছে, মানে এখানে 2 পাই বাই ল্যামডা টাইপ বানাইতে হইতো। জি স্যার। আচ্ছা এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত? 1/t হবে ফ্রিকোয়েন্সি সূত্রটা। কি তো নাই এখানে, তো বের করতে হবে। কিভাবে বের করবা? রাহুল বলো তো। স্যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সির সংজ্ঞা কি, মানে ফর্মুলা কি? ফর্মুলা 1/t তো। বাই টি আর কি। আগে কম, মানে কি তো আমার নাই, কি কি আছে? তাহলে 2 পাই এফ ওমেগার মান দিয়ে বের করতে হবে। মানে এত দূরে যাচ্ছ তোমরা, v ইজ ইকুয়াল টু এফ জি ল্যামডা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, হ্যাঁ এখান থেকে বের করা যাবে। v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ সমান সমান কি হবে? বি বাই এফ ল্যামডা। ডি বাই জি ল্যামডা। এর মান দেয়া আছে, ল্যামডার মান দেয়া আছে, খুবই সহজ। এই ম্যাথটা অনেক ইজি ছিল না? ইজি ছিল বাট ফার্স্টে কনফিউজিং ছিল আর কি, ফার্স্টে বুঝি নাই। আচ্ছা এখন 2 নাম্বারটা তাহলে আমাকে একটু বলো, 2 নাম্বারটাও একই টাইপের। A sinusoidal traveling wave in x direction has amplitude of 15 centimeter, wavelength of 40 centimeter, and the frequency of 8 hertz. The vertical displacement x equal to 0 and t equal to 0 is 15 centimeter. Find wave number, time period, wave speed, and angular frequency of wave. স্যার টাইম পিরিয়ড হবে 1/8 Right, হ্যাঁ, আর হচ্ছে টাইম পিরিয়ড হবে 1/8. আর এখানে হ্যাঁ হচ্ছে 1/f, হ্যাঁ এটা টাইম পিরিয়ড হবে। আর ওয়েভ নাম্বার কিভাবে বের ওয়েভ করে? নাম্বার হচ্ছে কে, হ্যাঁ ওয়েভ নাম্বার হচ্ছে কে, কে ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2 পাই বাই ল্যামডা। 2 পাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা আর কি। তাহলে মানে তাহলে 2 পাই তো মান আমরা জানি, ল্যামডার মান দেয়া আছে। জি স্যার 40 সেন্টিমিটার। ঠিক আছে, ওয়েভ নাম্বারকে কে দ্বারা প্রকাশ করা হয়, কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। টাইম আচ্ছা পিরিয়ড কে ইকুয়াল 2 পাই/ল্যামডা, এটা কি আমরা আগে পাইছিলাম? না এটা কোথাও পাওয়া নাই, মানে আপাতত আগে কোথাও পাওয়া নাই। আচ্ছা তারপর হচ্ছে ওয়েভ স্পিড, ওয়েভ স্পিড আর ওয়েভ ভেলোসিটি একই কথা, তার মানে হচ্ছে ভি। তো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, যেহেতু এফ আছে ল্যামডাও আছে, সো খুবই সহজেই পেয়ে জি, স্যার। যাবা।
আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কি ওমেগা, ওমেগা স্যার। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। জি ঠিক আছে, 2 জি স্যার, পাই yes. এফ তো আছে স্যার, বের করা যাবে। বের করা যাবে। আচ্ছা স্যার স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এক মানে হার্জ যেটা দেওয়া আছে এটা তো স্যার ইয়াতে না, মানে এমকেএস এ না, তাহলে এগুলো তো আবার সেন্টিমিটারে দেওয়া আছে, ওগুলো পরিবর্তন। সেন্টিমিটার থেকে অবশ্যই মিটারে নিতে হবে, মিটারে নিতে হবে, সবই স্যার এককে নিতে হবে আর কি। সেন্টিমিটারকে অবশ্যই মিটারে নিতে হবে। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, যে এই যে মাঝখানে যে লাইনটা বলছে তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এট x সমান 0 t সমান 0 ইজ 15 সেন্টিমিটার, এই কথাটা কেন বললো? এটা কি আমার কোথাও লাগছে? কনফিউজ করার জন্য বলছে। কনফিউজ করার জন্য বলছে, এটা একটা সত্যি, কিন্তু এই লাইনটার একটা মিনিং আছে। মিনিংটা কি আমাকে কেউ একটু বলতে পারবা? যে পারবা বলতে তার ক্লাস টেস্টে 1 মার্কস, মানে আজকে তুমি বোনাস পাবা। মানে তুমি ক্লাস টেস্টে যদি 14 পাও তাহলে সাথে 1 বোনাস, তাহলে টোটাল 15 হবে। বা তুমি যদি ক্লাস টেস্টে 10 পাও তাহলে 11 হবে। মানে এভারেজে তুমি যা পাবা সেটার সাথে 1 যোগ হবে। আমি বলি স্যার, এটা বলবো। হ্যাঁ বলো। মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে সরণ যখন শূন্য হয় সময় গুলো কি 0 সেকেন্ডে সরণ শূন্য ছিল। এত বলাই আছে 0 সেকেন্ডে সরান শূন্য, কিন্তু এটার মানে কি? মানে এটা ফিজিক্যালি এই জিনিসটা কি মিন করে? স্যার এটা মিন করে না, মেইন পজিশনে ডিসপ্লেসমেন্ট 0, মিন তারপর হচ্ছে পজিশনে ডিসপ্লেসমেন্ট সময় শূন্য ওই টাইমে। আচ্ছা 15 সেন্টিমিটারটা বুঝতে পারতেছি না স্যার। একটু দাঁড়ান, একটু ওয়েভলেন্থ। ডিসপ্লেসমেন্ট এট x equals 0। বাকিরা চেষ্টা করো। মানে 1 মার্কস, কিন্তু 1 মার্কস না, কিন্তু 3 মার্কস। মানে স্যার এটা যখন ওই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা যখন শূন্যতে থাকে আর কি, তখন এটার ওই ওয়েভলেন্থের দৈর্ঘ্য হয় 15 সেন্টিমিটার। হ্যাঁ তুমি একটা সুন্দর মতো কথা বলছো যেটা এখানে লেখা আছে, কিন্তু এইটা কি মিন করে যে যখন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট শূন্য বা টি এর মানও শূন্য, সরি যখন এক্স ও শূন্য টি ও শূন্য, তখন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 15 সেন্টিমিটার, এই জিনিসটা কি মিন করতেছে? স্যার ও মেইন পজিশনে আছে, এটাই তো মিন করে। না, একটা জিনিস দেখো, আমি বলছিলাম তোমাদেরকে যে মানে ট্রাভেলিং ওয়েভ এগুলা 2 টাইপের হইতে পারে। মানে আমরা সাইন ফাংশন দিয়েও করতে পারি, কোসাইন ফাংশন দিয়েও করতে পারি। তো সাইন ফাংশনে আমাদের ইগুলা কেমন হয়, এরকম হয় না? জি। এই পজিশনটাতে কি, এই পজিশনটাতে আমার 0 কি হচ্ছে শূন্য, তারপরে হচ্ছে লং হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে শূন্য, শূন্য এবং ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, সেটাও শূন্য। 0। কিন্তু যদি আমাদের কোসাইন ফাংশন হয় তখন কি হবে? তখন তখন গ্রাফটা হবে তো এইরকম। 1। স্যার মানে এইটা 15 সেন্টিমিটার আগে হবে আর কি। না 15 সেন্টিমিটার আগে না, যখন এটা টি টি শূন্য, এখানে এক্স ও শূন্য, এক্স মানে কি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, তো যে সরণ এইখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? জি স্যার বুঝতে পারছি। মানে এখানে একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আছে এবং সেটাই বলতেছে 15। তার মানে তোমাকে যদি বলা হয় যে এই ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনটা সাইনোসয়েডাল ইকুয়েশন না, মানে সাইন ইকুয়েশন না কোসাইন ইকুয়েশন, তখন তাহলে বলতে এটা হবে যে এটা কোসাইন ইকুয়েশন। কোসাইন ইকুয়েশন। কোসাইন ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা মানে স্যার আমি এটা এখন বুঝতে পারছি, মানে সাইন ওয়েভে যখন ওগুলো শূন্য হবে তখন কোসাইন ওয়েভে ওইটা 15 মিটার আগে 15 সেন্টিমিটার থাকবে আর কি। হ্যাঁ সাইন মানে সাইন ওয়েভ হইলে এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা শূন্য হইতো, জি জি বুঝছি এখন। আর কোসাইনের কারণে এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 15 সেন্টিমিটার বা যে কোনো সেন্টিমিটার হইতে পারে। ওকে, আচ্ছা এরপরে ওয়েভলেন্থ অফ এ পার্টিকুলার ওয়েভ ইজ 10 সেন্টিমিটার if the phase difference is pi/6, what should be the path difference? এই ম্যাথটা তোমরা মনে হয় পারবা আমার বিশ্বাস। বলা হচ্ছে একটা পার্টিকুলার ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, যদি ফেজ ডিফারেন্স pi/6 হয় তাহলে পাথ ডিফারেন্স কত হবে? পাথ ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে স্যার? পাথ ডিফারেন্স বাংলাতে বলা হয় পথ পার্থক্য, আর ফেজ ডিফারেন্সকে বাংলাতে বলা হয় দশা। দশা পার্থক্য।
একটা ফর্মুলা তোমরা ইন্টারমিডিয়েটেও পড়ছো, আমিও পড়েছি। দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক ছিল না? 2 pi by lambda into হ্যাঁ, path difference or phase difference equation. আগে কি, আগে হচ্ছে ফেজ ডিফারেন্স, তাই না? Phase difference equal to 2 pi by lambda into path Difference difference. is equal to 2 pi by lambda into path difference. জি জি স্যার, স্যার, এখান থেকে এটা তো এখন বের করা তো ইজি এখন কি খুব সহজে বের হয়ে যাবে না? স্যার। এখন ইকুয়েশন ঘুরাই দিলে এখন তো তোমার ফেজ ডিফারেন্স দেয়া আছে, ল্যামডার মানও দেয়া আছে, পাথ ডিফারেন্সের মানটা বের করতে হবে, জাস্ট এটা এখানে নিয়ে ভাগ করে দিতে হবে আর কি। ভাগ করে দিতে হবে। জি স্যার। তাহলে আমাদের ম্যাথ গুলা শেষ হয়ে গেল। আমি আরো কিছু ম্যাথ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ওই যে নোড অ্যান্টি নোড রিলেটেড, তো সেটা জি স্যার, আজকে না, দিয়েন স্যার ওখান থেকে। এরপরে দিব। আর তার আগে আমি হচ্ছে তোমাদের দুইটা সংজ্ঞা পড়াবো, দুইটা সংজ্ঞা পড়ালে মোটামুটি আমাদের থিওরি শেষ, ঠিক আছে, শুধু ম্যাথ গুলাই থাকবে। আচ্ছা, সেই স্যার সংজ্ঞা, এই কোর্সের কোনো স্যার ল্যাব নাই? এই কোর্সের ল্যাব, আমাদের থিওরি আর ল্যাব হচ্ছে আলাদা। হ্যাঁ, তোমরা এই যে থিওরিটা শেষ করলা, এই থিওরি শেষ হইলে আগামী সেমিস্টারে তোমাদের আরেকটা ফিজিক্সের কোর্স থাকবে, ফিজিক্স 2, এবং সাথে তোমাদের এই ফিজিক্স 1 আর ফিজিক্স 2 রিলেটেড যে ল্যাবগুলো আছে সেইগুলা মিলে একটা ফিজিক্স ল্যাব থাকবে। স্যার ল্যাব টিচাররা তো আলাদা তাই না স্যার? ল্যাব টিচার আলাদা, কিন্তু মানে ল্যাব সবাই নাই। আমরা যারা জি স্যার। নর্মাল লেকচারার আমরাও ল্যাব নেই, আর ল্যাব টিচার যারা আছে ওনারা শুধু ল্যাব নেয়। আমরা থিওরি ল্যাব দুইটাই নেই, আর ওনারা শুধু ল্যাব নেয়। স্যার ওনাদেরকে তো ইনস্ট্রাক্টর বলে, আপনাদেরকে লেকচারার বলে আর কি। না, ইনস্ট্রাক্টরের হিসাব আলাদা। ইনস্ট্রাক্টর হচ্ছে এমন একজন মানুষ যে সব টিচারের ল্যাবেই থাকবে এবং তোমাদের ল্যাবে হেল্প করবে, ঠিক আছে, মানে তোমাদেরকে হেল্প করবে বা টিচারকে বিভিন্ন কিছুতে, মানে একটা ল্যাব ক্লাস তো একা কন্ডাক্ট করা কষ্ট হয়ে যায়, তো সেই হিসেবে উনি ল্যাবে থাকবে এবং টিচারকে হেল্প করবে, স্টুডেন্টদেরকে হেল্প করবে, সে হচ্ছে ল্যাব ইনস্ট্রাক্টর। আর আমাদের স্যার আপনি কি স্যার পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস নেন? আমি পার্মানেন্ট ক্যাম্পাসে এই তোমাদের ক্লাস নিচ্ছি। না স্যার, এটা তো অনলাইনে, অফলাইনে কথা বলছি। অফলাইনে আমি যখন পার্মানেন্ট ক্যাম্পাস শুরু হয় 2019-এ, তখন হচ্ছে প্রথম 2 সেমিস্টার আমি ক্লাস নিয়েছি, কারণ ওই সময় যেহেতু নতুন ছিল, তো ওই সময় আমি ক্লাস নিয়েছি, ল্যাবগুলা আমি নিতাম, নিয়ে ল্যাবগুলা ঠিকঠাক করে দিয়ে আমি চলে আসছি। এখন হচ্ছে নেওয়া হয় না, কিন্তু এমন না যে নিই না, মানে যে কোনো সময় নেওয়া লাগতে পারে বা নিতে পারি, এরকম আর কি। জি স্যার। তো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের ল্যাবগুলো কেমন স্যার? আমি যখন ভর্তিতে গেছিলাম স্যার, তখন এত আমি ল্যাব ফিজিক্স ল্যাব ট্যাব এমন কিছু এত খুঁজে পাই নাই স্যার। আচ্ছা, পার্মানেন্ট ক্যাম্পাসের ফিজিক্স ল্যাব হচ্ছে 4 তলায়, ঠিক আছে, তুমি হয়তো স্যার 4 তলা পর্যন্ত যাও নাই নাকি? পার্মানেন্ট ক্যাম্পাসের পাশে যে স্যার আরেকটা বিল্ডিং হচ্ছে, এটা কি ভার্সিটির? হ্যাঁ, ওটাও ভার্সিটি। ওখানে যা আছে তুমি আশেপাশে সামনে যে প্লট টট যা আছে সব দেখতেছো, এগুলা সব ইউনিভার্সিটির মালিকেরই, ঠিক আছে। তো ভার্সিটির মালিক বলা, সরি এই শব্দটা ভুল হয়েছে, এটা ভার্সিটির মালিক বলা উচিত না, মানে আমাদের ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান ওনার আর কি। জি স্যার। তো স্যার ওগুলা কি হোস্টেল নাকি স্যার এগুলাও না না না, বাসা? আমাদের এখন ডিপার্টমেন্ট আমরা হবে। যেখানে ক্লাস নেই, হ্যাঁ, আমাদের পুরো ক্যাম্পাসটা আসলে এখনো পুরোপুরি হয় নাই, মানে পুরো কনস্ট্রাকশনের কাজ শেষ হয় নাই। তো আমরা এখন যেখানে ক্লাস নেই এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা, মানে স্ট্রাকচারে অনুযায়ী এটা আসলে অফিস হওয়ার কথা, মানে বিভিন্ন অফিস, টিচার মানে ভিসি স্যারের অফিস, টিচারদের অফিস, বিভিন্ন ডিপার্টমেন্টের অফিস, এরকম কোনটা হওয়ার স্যার? কথা। মানে এখন আমরা যেখানে পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস নেওয়া হয়, মাঝখানে যে স্ট্রাকচারটা যেটা দেখো, জি আর স্যার। এই পাশে যে বিল্ডিংটা হচ্ছে, ওই বিল্ডিং এ আসলে সব ক্লাস হবে। আর ঠিক একই ভাবে আরেক পাশে আরেকটা বিল্ডিং হবে ওই একই রকম স্ট্রাকচারে, সেইখানেও ক্লাস হবে। তো এখন জানি না ফাইনালি আবার স্ট্রাকচার চেঞ্জ করবে কিনা, যেহেতু আমরা মানে অফিস বিল্ডিং এ ক্লাস শুরু করে দিয়েছি। তো এটা নিয়ে টেনশন নাই, বাট ওই বিল্ডিং এর কাজও শুরু হচ্ছে আবার, এবং ওইখানে অনেকগুলো ল্যাব হবে, মানে তুমি যেটা পাশে যে বিল্ডিংটা দেখছো ওইটাতে। আর আমরা জি তো স্যার, পাবো না। 3 তলার মতো।
হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা বের হুম। হয়ে যেতে যেতে তো এটা কমপ্লিট হবে না। না, আমার মনে হয় যে তোমরা হয়তো বছর খানেকের মধ্যে ওই বিল্ডিংটা প্রিপেয়ার পাবা, ল্যাপটপ সবগুলো ওই দুই তলা তো পুরো কমপ্লিট। ওই দুই তলায় মানে ক্লাস শুরু করে দেওয়া যাবে আর হয়তো 3-4 মাসের মধ্যে, আমার যেটা মনে হয়। স্যার আর অ্যাডমিট হওয়ার টাইমে গেছিলাম আর তো দেখি নাই, সব খালি ছিল। হ্যাঁ হ্যাঁ না, পাশে পাশে 2 তলার একটা বিল্ডিং, মানে হ্যাঁ 3 ওইটা তো তলা বলতেছি, করছে। ওইটা খালি ছিল আর কি। হ্যাঁ, ওটা খালি ছিল, ওখানে মানে অন্য মানে ইউএসবি এক্সপ্রেস ওদের অফিস টফিস ছিল, ওগুলো মানে সরিয়ে ফেলে। স্যার আমি যখন ভর্তিতে গেছিলাম তখন স্যার 2 তলার পুরাটা দেখি ইউএস বাংলা গ্রুপের মানে অফিসিয়াল কাজকর্ম চলতেছে। তো আমি ভাবলাম এটা কি আমি কোনো কোম্পানিতে বসতে আসছি নাকি কোনো ইউনিভার্সিটিতে। হ্যাঁ, এখানে কাহিনী হচ্ছে যে ওই আহ, ওই ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান, উনি আসলে ইউএসবি এক্সপ্রেসের মালিক। তারপরে দোতলাতে ওই যে জিনিসপত্র যে জি যা যা স্যার, দেখলো, স্টোর রুম করে রাখছে স্টোর রুম দোতলায়। দেখছিল একটা, হ্যাঁ ভাইব্রেন্টের স্টোর রুম। তো ওই ভাইব্রেন্টের মালিক ওই যে ইউএস বাংলার মানে ইসের কি বলে ওই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তো ইউএস বাংলার বিভিন্ন কিছু দেখবো মাঝে মাঝে। তো ওই সব মিলে আসলে আর কি একসাথে, কিন্তু ওরা চলে যাবে আস্তে আস্তে। জি স্যার। স্যার স্যার, ভার্সিটিটা কি টোটাল ইউএস বাংলা চালাচ্ছে নাকি? না, জায়গা দিছে। বিভিন্ন আলাদা আলাদা মানে ধরো একই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানেরই বিভিন্ন অর্গানাইজেশন এরকম। জি স্যার। স্যার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মনে টাইপের করেন নাকি? স্যার, হ্যাঁ। গ্রুপ অফ পলিসি টাইপের কিছু? ওকে, তো ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি কেমন জিনিস একটু বলি। ধরো আমাদের যে সাদা আলো, সেই সাদা আলোর মধ্যে 7 ধরনের লাইট থাকে। 7 ধরনের লাইট মিলে সাদা আলো তৈরি হয়। তার মানে কি ওই লাইট যদি কোন একটা ভেলোসিটিতে চলে, সেই ভেলোসিটি তো একটা ভেলোসিটি না, সেখানে কি 7টা ভেলোসিটি আছে মিলে একটা ভেলোসিটি হয়েছে, তাহলে ওই ধরনের ভেলোসিটিকে আমরা বলবো গ্রুপ ভেলোসিটি। আর যদি এমন হয় যে কোন একটা কিছুর ভেলোসিটি মানে কোন একটা কম্পোনেন্টের ভেলোসিটি বা কোন একটা পার্টিকেলের ভেলোসিটি যেখানে সেখানে শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি আছে, মানে একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, তাহলে সেইটার যে ভেলোসিটি হবে সেটাকে আমরা বলবো ফেজ ভেলোসিটি। দ্যাট মিন্স যদি কোনো জায়গায় একটা ভেলোসিটি থাকে তাহলে ফেজ স্যার ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটিতে সবার ভেলোসিটি সমান থাকে না, সব না, সবার আলোরে? ভেলোসিটি সমান থাকবে না। এই দেখো এখানে গ্রিন ওয়েভ আর হচ্ছে ব্লু ওয়েভ, দুইটা ওয়েভ মিলে একটা রেড ওয়েভ তৈরি হয়েছে, ঠিক আছে? সরি স্যার, ফেজ ভেলোসিটির কথা বলতেছি। হ্যাঁ, ফেজ ভেলোসিটি হচ্ছে মানে একটা ভেলোসিটি, মানে তুমি যদি শুধু গ্রিন ওয়েভের ভেলোসিটিটা চিন্তা করো তাহলে সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, ঠিক আছে? বা ধরো যে লেজার লাইটে কিন্তু শুধুমাত্র একটা ওয়েভলেন্থ থাকে, জি ওইখানকার যে ভেলোসিটিটা হবে সেটা হবে ফেজ ভেলোসিটি। কিন্তু তুমি যদি এমন কোন একটা জিনিসের কথা চিন্তা করো যেখানে হচ্ছে কয়েকটা ভেলোসিটি মিক্স বা কয়েকটা ফ্রিকোয়েন্সি মিক্সড আছে, তো সেটার যে ভেলোসিটি হবে সেটা হবে গ্রুপ ভেলোসিটি। সাদা আলো কি গ্রুপ ভেলোসিটির ভিতরে? সাদা আলো গ্রুপ ভেলোসিটি। আচ্ছা স্যার, সাদা আলোটা কিভাবে উৎপন্ন হয়? সাদা তো অ্যাকচুয়ালি এর ভিতরে পড়ে না। সাদা আলো কিভাবে উৎপন্ন হয়, তুমি যদি মৌলিক রং যে 7টা আছে না, জি। 7টা রংকে মিশাই দেয় তো দেখবা সাদা আলো তৈরি হয়েছে, মানে 7টা কম্পোনেন্ট যে তো আছে। সাতটাকে মিশাইলে তো কালো উৎপন্ন হতে পারে। না 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 না, তুমি তুমি যদি কখনো ওই যে আছে প্রিজমের এক পাশে কখনো এই এক্সপেরিমেন্ট করছো কখনো, যে না স্যার। প্রিজমের এক পাশে তুমি হচ্ছে একটা নর্মাল লাইট সেল বা দেখবা ওই পাশ থেকে 7টা আলো বেরিয়ে আসবে, যেটা আমরা রংধনুতে দেখি, যে সূর্যের আলো সেটা যদি মানে রংধনু তৈরি করে তখন কি হয়, 7টা রং তৈরি হয় না? জি। ওই একই সেম কারণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকুক। তার নাম ডাকবেন না?